নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। কি পরিকল্পনায় গেলে ইস্টবেঙ্গল পরবর্তী সময় সফল হতে পারবে এই দলকে নিয়ে, কোন কোচ এলে এই দলের জন্য ভালো হবে, সেই সব আলোচনা নিয়ে কথা বলার সাথে সাথে আরও কিছু আলোচনা রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে, সেগুলোই কিন্তু শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের সিএফএলের ম্যাচ নিয়ে কথা বলি, অনেকেই সিএফএল নিয়ে বারবারই জিজ্ঞাসা করো। দেখো, ইস্টবেঙ্গলের আর সিএফএলের কিন্তু দুটো ম্যাচ বাকি রয়েছে। একটা ম্যাচ কিন্তু ডায়মন্ড হারবারের সঙ্গে রয়েছে, আর একটা ম্যাচ বাকি রয়েছে ভবানীপুরের সঙ্গে। কিন্তু ডায়মন্ড হারবারের আই লিগ 3 থাকার জন্য তারা ম্যাচগুলো খেলতে চায়নি, এবং তারা কিন্তু আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়ে গেছে কিবু বুকনার আন্ডারে। তো ভালো পারফরমেন্স করেছে সত্যি কথা বলতে গেলে, এবং তারা যা ধারাবাহিকভাবে খেলছে, খুবই ভালো খেলছে। এবার ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচটাই কিন্তু একদম এক প্রকার ফাইনাল ম্যাচ হতে চলেছে। কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে যেরকমভাবে ফুটবলটা খেলেছে, তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গায় রয়েছে। সেখান থেকে মাত্র 2 পয়েন্ট পিছনেই রয়েছে ডায়মন্ড হারবার। তো সেই ম্যাচটা কিন্তু পুজোর আগে আর কোনোভাবে হওয়া সম্ভব নয়। পুজোর পর অনুমান করা যাচ্ছে যেটা, যে 14ই অক্টোবর কিন্তু সেই ম্যাচটা হতে পারে। এখনও সেটা অফিসিয়াল নয়, অফিসিয়াল হতে বেশ কিছুটা এখনও সময় বাকি রয়েছে। এবং 14ই অক্টোবর বলতে গেলে একটা ফাইনাল ম্যাচ সিএফএলের হতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো সেই ম্যাচটার দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং সেই ম্যাচটা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটা ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে ভবানীপুরের সঙ্গে। তো সেই ম্যাচটা কিন্তু 17ই অক্টোবর হতে পারে, কারণ ইস্টবেঙ্গলের তারপরেই এএফসি কাপের ম্যাচ রয়েছে। তো এএফসি কাপের ম্যাচ খেলতে যাওয়ার বেশ কিছুদিন আগেই কিন্তু এই ম্যাচগুলোকে তারা কমপ্লিট করতে চায়, কারণ এইভাবে দীর্ঘদিন লিগ ফেলে রাখার কোনো মানেই হয় না। তো এরকমটাই মোটামুটি একটা আপডেট বেরিয়ে আসছে। অফিসিয়াল আপডেট আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই চলে আসবে, যে এই দুটো ম্যাচের ডেট, টাইম এবং কোথায় হবে, সমস্ত কিছু আপডেটই কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলেরই প্লেয়ার নন্দকুমারকে নিয়ে, তো নন্দকুমারকে কিন্তু এবার বাদ দেওয়া হলো। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে আমাদের জাতীয় দলের 26 জনের একটা আনুমানিক স্কোয়াড ঘোষণা হয়েছিল। সেখানে আমরা বারবারই বলছিলাম, মহেশকে যদি বাদ দিতে পারে মানালো, তাহলে কি করে নন্দকে সুযোগ দিচ্ছে সত্যি জানা নেই। মহেশ কিন্তু অনেক ভালো ফুটবল খেলে দেশের জার্সি গায়ে, যখনই সুযোগ পায় নিজের সেরাটুকু দেয়, তারপরও মহেশকে বাদ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে যেটা ফাইনাল স্কোয়াড ঘোষণা হয়েছে 23 জনের, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার নন্দকুমারকে বাদ দেওয়া হয়েছে। ভাই, খারাপ পারফরমেন্স, তাকে বাদ দিতে হতোই, কিছু করার নেই। কিন্তু মহেশকে মনে হয় নিলে ভালো হতো। এছাড়া মোহনবাগান দল থেকেও কিন্তু বাদ গেছে, এর আগে সাহালের নাম দেখেছো, বাদ গেছে চোটের কারণে। এবার অনিরুদ্ধ থাপাও কিন্তু চোটের কারণে বাদ পড়েছে। এবার ভালো ভালো বেশ কিছু নতুন প্লেয়ারকে ডাকা হয়েছে। বিশেষত আমি বলবো ফারুক চৌধুরী একটা ম্যাচে দারুণ খেললো বলেই তাকে সুযোগ দিয়ে দেওয়া হলো। কিন্তু জিতি নেমেসের মতন প্লেয়ার ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে ডুরান্ড কাপে, এত ভালো পারফরমেন্সের পরেও কিন্তু তাকে ডাকা হলো না। তো যেটা আপাতত স্কোয়াড 23 জনের ঘোষণা হয়েছে, সেখানে গোলকিপার পজিশনে গুরপ্রীত রয়েছে, আমরিন্দার রয়েছে এবং ভিশাল রয়েছে। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে নিখিল পূজারি, রাহুল বেকে, সানা সিং, আনোয়ার আলী, আকাশ সাংওয়ান, সুভাশিস বোস, আশিস রায়, মেহতাব সিং এবং রোশন সিং। মিডফিল্ডার প্লেয়ার হিসাবে সুরেশ সিং রয়েছে, নামতে রয়েছে জিকসন, ব্র্যান্ডন, লিস্টন কোলাসো, আপুইয়া, ছাংতে এবং ফরওয়ার্ডের হিসাবে কিন্তু এডমন্ড, ফারুক চৌধুরী, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিংকে রাখা হয়েছে। তো এখানে যা ইস্টবেঙ্গলের পারফরমেন্স বর্তমানে হচ্ছে, জিকসান এবং আনোয়ারও পরবর্তী সময়ে সুযোগ পাবে কিনা জানা নেই। গিলের পারফরমেন্স খারাপ ছিল, গিল বাদ গেছে। লাল তো অনেকদিন আগেই বাদ চলে গেছে, কিন্তু আমার মনে হয় ডেভিডের মতন প্লেয়ার বা সুহেল ভাটের মতন প্লেয়ারদের সুযোগ দেয়া যেত। তারা কিন্তু একদম স্ট্রাইকার প্লেয়ার। এই দলে যাদের ফরওয়ার্ড হিসাবে নেওয়া হয়েছে, কেউ কিন্তু সেইভাবে স্ট্রাইকার নয়। মানভীর স্ট্রাইকার খেলতে ভুলেই গেছে। বিক্রম প্রতাপ কিছুটা উইং চেপে খেলে, কিন্তু স্ট্রাইকার পজিশনে বিক্রম প্রতাপ বেশ ভালো করছে। ফারুক চৌধুরী স্ট্রাইকার নয়। এডমন্ড কিন্তু একটা ভালো প্লেয়ার, যদি তাকে সুযোগ দেয় সে কিন্তু কোয়ালিটি রয়েছে তার মধ্যে, কিন্তু সে প্রপার স্ট্রাইকার নয়। তো একটা প্রপার স্ট্রাইকার নিয়ে গেলে মনে হয় ভালো হতো। যাই হোক, মানালো যেটা করেছে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে।
তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের কিন্তু শারীরিক অবস্থা যেরকম খারাপ রয়েছে প্লেয়ারদের, সেরকম কিন্তু মানসিক অবস্থাও খারাপ রয়েছে। এই দলকে কিছুদিন বিশ্রাম দেওয়া দরকার, কারণ ডুরান্ড কাপের পর থেকেই, খারাপ রেজাল্টের পর থেকেই টানা প্র্যাকটিস, তাদের একদম খেলার ইচ্ছাটুকু নেই, এটুকু বোঝা যাচ্ছে, এবং শরীরও তাদের সাথ দিচ্ছে না। তো সেক্ষেত্রে ডার্বি ম্যাচের আগে কিন্তু বেশ কটা দিন ছুটি দিয়েছে, যেরকমটা শোনা যাচ্ছে 12 তারিখ থেকে কিন্তু আবারও ইস্টবেঙ্গল তারা ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করবে। মাঝখানে যে কটা দিন রয়েছে সেখানে কিন্তু সমস্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু রবিবার কলকাতায় ফিরে যে যার মতন কিন্তু যেখানে যাওয়ার চলে গেছে, আর যারা দুজন জাতীয় দলে ডাক পেয়েছে তারা জাতীয় দলে গেছে, এরকমটাই আপডেট রয়েছে। এবার যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের এই দল তো জঘন্য পারফরমেন্স করছে, সবাই ক্লাবকে ভালোবাসে কিন্তু এই দলকে কেউই আর ভালোবাসতে পারছে না। যেরকম পারফরমেন্স হচ্ছে, আইএসএলে 4টে ম্যাচে 4টেই হার, যেখানে হায়দ্রাবাদ 3টে ম্যাচের মধ্যে একটাতে আবার চেন্নাইকে আটকে দিয়েছে। এখানে ইস্টবেঙ্গলের আটকানোর কোনো অবস্থাই নেই, যা খেলছে ভাই। 4টে ম্যাচে মাত্র 3টে গোল আর 8টা গোল হজম, তার মানে বুঝতেই পারছো দুটো জায়গাতেই সমস্যা, অ্যাটাকেও সমস্যা, ডিফেন্সেও সমস্যা। ফুটবলে তো আমরা একটা জিনিস খুবই জানি যে অ্যাটাকিং ফুটবল খেলাটা কিন্তু খুবই দরকার, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু ভাই অ্যাটাকেরই অবস্থা এরকম, 4টে ম্যাচে মাত্র 3টে গোল করেছে। আর ডিফেন্স তো টুর্নামেন্ট জেতায়, সেখানে ডিফেন্স তো 8টা গোল হজম করে ফেলেছে। অন্য কোনো দল 8টা গোল হজম করেছে সেগুলো কিন্তু ওপরের সারিতে দল, তারা গোলও বেশি করেছে, যেমন গোয়া, তারাও কিন্তু 8টা গোল হজম করেছে, কিন্তু তারা 8টা গোল করে পয়েন্ট টেবিলের 5 নম্বর জায়গায় রয়েছে। জামশেদপুরও কিন্তু তারা 8টা গোল করেছে, 5টা গোল হজম করেছে, কিন্তু যা ইস্টবেঙ্গলের ডিফেন্সের অবস্থা, ডিফেন্সকে আগে মেরামতি করতে হবে, তা না হলে সমস্যা রয়েছে। এবার আমরা দুজন কোচকে নিয়ে কথা বলবো যারা কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি চর্চায় রয়েছে, একজন অস্কার ব্রুজন, অপরজন কিন্তু রোকা। এই দুজন কোচের মধ্যে কেউই কিন্তু এখনও অফিসিয়ালি ফাইনাল নয়। হ্যাঁ, অনেক জায়গা থেকে অস্কার ব্রুজনকে এগিয়ে রাখা হচ্ছে বা সিগনেচারও হয়ে গেছে বলা হচ্ছে, যদিও অফিসিয়াল হয়ে গেলে তখন আমরাও বলবো যে অস্কার ব্রুজন একদম ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে, কিন্তু যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা বলার মতন জায়গায় থাকে না। এবার দুজন কোচেরই কিন্তু মানসিকতা একই রকম, দুজনই কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলাতে ভালোবাসে। অস্কার ব্রুজন সে কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে 151টা ম্যাচে কিন্তু 120টা জয় এনে দিয়েছে, 16টা ড্র এবং 15টা হার, এবং এএফসিতেও কিন্তু যথেষ্ট পারফরমেন্স করিয়েছে তার দলকে নিয়ে। আর অপরদিকে রোকা, সে কিন্তু ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু যখন কোচ ছিলেন সেখানে 74টা ম্যাচের মধ্যে 44টা জয়, 14টা ড্র এবং 16টা তার হার রয়েছে। তো দুজনই কিন্তু অ্যাটাকিং মাইন্ডের কোচ আমরা জানি। এবার রোকার দিকে যদি আমরা তাকাই, রোকা অনেকদিন কোচিং করায়নি, এটা একটা ব্যাপার। আর অস্কার ব্রুজন কিন্তু কোচিংয়ের মধ্যে রয়েছেন এবং মোটামুটি এই কিছুদিন এখন কোচিংয়ের মধ্যে নেই। তো ওভারঅল কিন্তু কোচিংয়ের এক্সপিরিয়েন্স এবং একটা জেতার মানসিকতা কিন্তু রয়েছে অস্কার ব্রুজনের মধ্যে। এবার অস্কার ব্রুজনের যদি আমরা দেখি অ্যাভারেজ, মানে গোল যেগুলো করেছে প্রত্যেকটা ম্যাচ হিসাবে, সেখানে কিন্তু 2.49 গোল রেশিও রয়েছে। আর অপরদিকে অ্যালবার্ট রোকার কিন্তু 1.97। এবার বাংলাদেশের লিগ অনেকেই বলছে যে হ্যাঁ কমা লিগ, অবশ্যই কমা লিগ, আমাদের ভারতীয় প্লেয়ারদের আর বড় করো না, আমাদের লিগটা হয়তো কিছুটা হলেও মান ভালো, কিন্তু আমাদের ভারতীয় প্লেয়ারদের মান একদমই ভালো নয়। ওই বাংলাদেশি প্লেয়ারও যা, ভারতীয় প্লেয়ারও তাই, ফুটবলের ক্ষেত্রে দুজনরাই সমান, 19-20 তফাৎ, এছাড়া কিচ্ছু তফাৎ নেই। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনের কিন্তু অ্যাটাকিং মাইন্ডটা আরও অনেক বেশি আমরা দেখে এসেছি। এবার রোকার ক্ষেত্রে যেটা হচ্ছে বলার, রোকা কিন্তু অনেক দিন আগে কোচিং করিয়েছিলেন বেঙ্গালুরু এফসিকে, তো অনেক দিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সময়ে যেরকম ভাবে আইএসএল চলতো, এখন আইএসএলের মধ্যে অনেক তফাৎ হয়েছে। সেই সময় রোকার আন্ডারে কিন্তু 9 জন বিদেশি প্লেয়ার স্কোয়াডের মধ্যে থাকতো, সেখান থেকে মনে হয় 6 জন না 7 জনকে মানে ফার্স্ট 11-এও খেলানো যেত, সেরকম একটা সিস্টেমে রোকা খেলিয়েছিল। আর এখনও আমরা দেখেছি বিদেশি ছাড়া কিন্তু আমাদের ভারতীয় প্লেয়ারদের কিচ্ছু ক্ষমতা নেই। তো বিদেশিদের পাশে কিছু প্লেয়ার, ভারতীয় প্লেয়ার ভালো পারফরমেন্স করে। তো যদি সেই সময় 7 জন বা 6 জনকে ফার্স্ট 11-এ যদি রাখা হতো আর 4-5 জন এমনি ইন্ডিয়ান প্লেয়ার খেলতো, আর এখন কিন্তু সেটা হয়ে গেছে 4 জন বিদেশি প্লেয়ার আর বাদ বাকি কিন্তু 7 জন ইন্ডিয়ান প্লেয়ার। তফাৎ কিন্তু এখানে রয়েছে। সেই জায়গায় কিন্তু অস্কার ব্রুজন সেও কিন্তু খুব বেশি বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলেনি, কারণ এএফসির নিয়মই হচ্ছে ওই 6 জন বিদেশি, 4 জন ফার্স্ট 11 আর 2 জন বেঞ্চ, সেইভাবেই সে খেলিয়েছে। তো এই সিস্টেমটার যেটা এখন চলছে, সেই সিস্টেমের সঙ্গে কিন্তু অস্কার ব্রুজন অনেকটা পরিচিত, অনেকটা কিন্তু তার আইডিয়া রয়েছে, কিন্তু সেই আইডিয়াটা কিন্তু
রোকার নেই, কিন্তু রোকার তুখোড় বুদ্ধি রয়েছে। এবং এই যে ইস্টবেঙ্গল দলে অনেক প্লেয়ার তারা কিন্তু রোকার আন্ডারে একদম ছোটোবেলায় খেলেছে, যেরকম গিল, নিশু কুমার, এরা কিন্তু একদম ছোটোবেলায় খেলেছে। তো কয়েকজন প্লেয়ার কিন্তু পরিচিত এবং ইন্ডিয়ান প্লেয়ারদের রোকা কিন্তু ভালোভাবেই চেনে। বেঙ্গালুরু এফসির এখন কিন্তু একদম অ্যাডভাইজার হিসাবে যুক্ত রয়েছে। তো দুজন কোচই ভালো, কিন্তু যদি বর্তমান দিকে একটু ভাবা যায় তো অস্কার ব্রুজন কিন্তু ভালো কাজ করেছে। অস্কার ব্রুজনকে একটা সুযোগ দেওয়াই হোক না, সুযোগ দেওয়ার আগেই সে খারাপ কোচ, বাংলাদেশ খারাপ লিগ, সেখানে খারাপ কোচিং করিয়েছে ইত্যাদি ইত্যাদি বলার মতন সময় আসেনি। যে কোচই হোক, যেটাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিক, যাকে যেভাবে পরিকল্পনা করে নিয়ে আসুক, দলকে পারফরমেন্স দেওয়াতে হবে, দলকে কিন্তু রেজাল্ট এনে দিতে হবে। সে নাম যতই তার ছোট হোক না কেন, দল যদি ভালো পারফরমেন্স করে যে কোনো কোচই কিন্তু অনেক বড় জায়গায় থাকবে তাদের সম্মানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেরকমভাবে অস্কার অনেকটা এগিয়ে, তাকেই হয়তো চূড়ান্ত করতে চলেছে। এবার তার প্লেয়িং স্টাইল নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেটস শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।